আমি শুধু দর্শকদের একবার মনে করিয়ে দেব, এই পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ আসার পর 1 বছর আগে বিরোধী দলনেতা ঠিক কী বলেছিলেন রাজ্যের মন্ত্রীকে পর্যন্ত অভিযুক্ত করে, এবং তখন পার্থ ভৌমিক কী বলেছিলেন তার উত্তরে পরপর দেখুন। অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসে। আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে। ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা। অরিন্দম দা, দেখুন, ওনার যে বক্তব্যগুলো রাখছেন, উনি মানহানি মামলা করবে। উনি যদি বক্তব্য রাখেন, বিরোধী দলনেতা, আপনি জানেন আমাদের ভারতীয় সংবিধানে একজন মুখ্যমন্ত্রী যতটা নাকি গুরুত্বপূর্ণ, তো বিরোধী দলনেতাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। উনি যদি বলে থাকেন, ওনার দিক থেকে বলেছেন, দাদা যে বলেন কৌশিকবাবু, তার এগেনস্টে ডিফার্মেশন কেস হবে, তথ্য প্রমাণ হচ্ছে না কেন। কিন্তু আমি মনে করি যে আজকে যেভাবে দুর্নীতিটা এসছে, আমরা যারা পুলিশের চাকরি করেছি আমরা জানি হোয়াট ইজ ক্রাইম। আমরা জানি অমিশন অ্যান্ড কমিশন পানিশেবল বাই ল ইজ ক্রাইম। অতএব এই ক্ষেত্রে যেটা বলা আছে করো, যদি না করে, যদি বলে যে করবে না, যদি করে, তার যদি আজকে পানিশমেন্টের ক্রাইম। আপনি কি বলতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় ভারতের আজকে বিচারপতিদের দায়িত্ব হচ্ছে গিয়ে কীভাবে ক্রাইমটা কন্ট্রোল করে তাদের শাস্তি দেওয়া। অনেক জায়গায় আমরা দেখছি সেই শাস্তির বদলে তাদের পুনর্বাসন এবং তাদের পরিবারের পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে। তাহলে ক্রাইমটা বন্ধ হবে কি করে আপনি আমাকে বলুন। আমি শুধু এই কথাটা বলছি, নিশ্চয়ই রিহ্যাবিলিটেশন আইন আছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আজকে এক সংখ্যক বিচারক তারা কিন্তু ক্রাইম জায়গাটা না, আমি বলছি, আমি শুধু একটা জায়গা বলবো, বিচারপতি এবং আদালতের প্রতি সম্পূর্ণ আমরা আস্থা রাখি। তার কারণ আদালত না থাকলে কোনোদিনও এই দুর্নীতি সামনে আসতো না বলে আমরা বিশ্বাস করি, এবং এটাও বিশ্বাস করি যে এই দুর্নীতি তদন্তে মাথা অবধি পৌঁছবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে। আজকে যে পাহাড়ে দুর্নীতির অভিযোগ এবং যাতে 313 জনের চাকরি আজকে বাতিল হলো, শিক্ষকের চাকরি বাতিল হলো, তা নিয়ে যারা চাকরি হারিয়েছেন, যেমন অমিত রঞ্জন ভূঁইয়া, আপনারা জানেন 26,000-এর চাকরি গেছে, তাদের মধ্যে অন্যতম সুমন বিশ্বাস, তাদের মধ্যে অন্যতম। তারা আজকে কি বলছেন পাহাড়ের এই চাকরি বাতিল নিয়ে। যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে, সেই একই দুর্নীতি আমরা আজ দেখছি কোথায়, পাহাড়ের। জিটিএর প্রায় 300-র বেশি শিক্ষককে আজকে কলকাতা হাইকোর্টের চাকরি হারানোর নির্দেশ দিয়েছে, তাদের চাকরি চলে গেছে। কিন্তু একটা প্রশ্ন আমরা বারবার করতে চাই, যাদের কারণে চাকরি যায়, যারা চাকরি চুরি করে, তাদের শাস্তি কোথায় হয়? শুধু কি বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা শুধু কি সাধারণ নাগরিকের জন্য, সাধারণ শিক্ষিত নাগরিকের জন্য, সাধারণ শিক্ষিত যোগ্য শিক্ষকদের জন্য? এই দুর্নীতিতে আমাদের কোনো ভূমিকা ছিল না, আমরা কোনো জড়িত ছিলাম না। কিছু সংখ্যকে চাকরি দেওয়ার জন্যে, অসৎ উপায়ে তাদেরকে চাকরি পাওয়ানোর জন্য আজকে আমাদেরকে চাকরি হারাতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জানতে পারলাম পাহাড়েও ব্যাপক মাত্রায় শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে। 313 জন শিক্ষকের চাকরি চলে গেছে। এর আগে রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি খেয়েছে। 90% দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের যোগ্য চাকরি খেয়েছে এই চোর রাজ্য সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছে। আমরা এই চোর সরকারকে ধিক্কার জানাই। আমরা আগামীকাল বিকাশ ভবনে যাচ্ছি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। সেই প্রশ্নটা এখনো রয়ে গেল, এই দুর্নীতির মাথায় যারা রয়েছেন সেই অবধি তদন্তকারীরা কবে পৌঁছতে পারবেন। আর এরই মধ্যে খবর আসছে পাহাড় থেকে, আগামী কাল থেকে সমস্ত স্কুল বন্ধ। কাল থেকে স্কুল বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষা সংগঠন। গত 25 বছর ধরে পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগের কোনো নিয়ম ছিল না। এই স্বেচ্ছাসেবক শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন। এ বিষয়ে শুধু জিটিএ নয়, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও দায়ী। কাল থেকে স্কুল বন্ধের ডাক সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের। আমি তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসের কাছে শুরুতেই আসবো। দেখুন, আমি নিঃসন্দেহে যখন চাকরি বাতিলের প্রসঙ্গ আসে তখন সব থেকে আগে যেটা আসে সেটা হচ্ছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল। এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে 25,752। এর সঙ্গে যোগ করুন 313, মানে টোটাল দাঁড়িয়ে যাচ্ছে 26,000। তার মানে কৌশিকদা, এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সমতল থেকে পাহাড়, সর্বব্যাপী। দেখুন, প্রথমে এখানে আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, জিটিএ যখন গঠন হয়েছিল মোট 57টা দপ্তর তাদেরকে দেওয়ার কথা ছিল। আস্তে আস্তে দপ্তরগুলো হস্তান্তরিত হয় এবং শিক্ষা দপ্তর কিন্তু সম্পূর্ণরূপে জিটিএর মধ্যেই রয়েছে।
ফলে সেই দিক থেকে দেখতে গেলে এই যে নিয়োগ হয়েছিল সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে জিটিএ করেছিল, রাজ্য সরকার নয়। পয়েন্ট নাম্বার 1, আপনি যখন 26,000-এর চাকরি বাতিলের কথা তুললেন, নিশ্চিত করে আপনি নিশ্চয়ই 32,000 প্রাথমিক শিক্ষকেরও হাইকোর্টের রায়টা জানবেন। পশ্চিমবঙ্গে দু একটি রাজনৈতিক দলের রাজনৈতিক আইনজীবী আছেন, চাকরি খাওয়াটাই যাদের কাজ, এবং সেক্ষেত্রে কিন্তু তারা কয়েকবার সফল হয়েছে। এই চাকরি বাতিল তো আর কোনো রাজনৈতিক দল করেনি। এক সেকেন্ড কৌশিক দা, প্রথম কথা হচ্ছে এই চাকরি বাতিল কোনো রাজনৈতিক দল করেনি, এবং দ্বিতীয়ত দর্শকেরা জান হয়েছে তো, আমি তো অস্বীকার করছি না যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি, হ্যাঁ একেবারে চাকরি বাতিলের নির্দেশ খারিজ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে তদন্ত পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির, আমি দর্শকরা জানবেন যে 3টে বেনামি চিঠি তদন্তের আওতায় এসেছিল। সেখানে শাসক দলের নেতা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রীর নাম এসেছিল। এই কারণে প্রশ্নটা উঠছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়ের ক্ষেত্রে সেখানেও কি তার মানে শাসক দলের যোগের অভিযোগ রয়েছে? দেখুন, যেখানে কাউর কখনো কোনো চিঠি আসলে সেটা নিশ্চয়ই তদন্তের আওতায় আসতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, দেবেও না। যে কোনো তদন্তে যে কোনো দুর্নীতি ধরা পড়লে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কিন্তু কথাটা হচ্ছে 32,000-এর চাকরি যেভাবে রিইনস্টেটেড হলো সেটাও একটু বলুন। আর পাহাড়ে উনি নিজেই বললেন, শুনলেন 2002 সাল থেকে, আমরা তো ক্ষমতায় এসেছি 2011-এ সরকারে এসেছি আমরা। পাহাড়ের এই যে সমস্যাটা, এটা আবারও দেখিয়ে দিল যে কিরকম দ্বিমাত্রিক সুলভ সম্পর্ক মুখ্যমন্ত্রীর পাহাড়ের সঙ্গে। যদিও উনি এসেই বললেন পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, কিন্তু আবারও এই যে 300 কত লোকের চাকরি বাতিল গেল এবং আবার পাহাড় বন্ধ হবে, এবং যে জিটিএর যে রিপ্রেজেন্টেটিভ সে মুচকি মুচকি হেসে বলছে রুলই নেই। মানে 15 বছরে একটা কোনো এসওপি পর্যন্ত রাজ্য সরকার ফর্ম করতে পারলো না। জিটিএ আমি 15 বছরের কথা, আপনারা 15 বছরের হিসেবটা দিন, বাকি 10 বছর সিপিএম তো হিসেব দেবে না, কারণ সিপিএমকে মানুষ বের করে দিয়েছে, সেটা নিয়ে আমি কথাই বলছি না। আমি বলছি যে এই যে গত 15 বছর ধরে জিটিএ ক্রিয়েট করেছে মমতা ব্যানার্জি, কিন্তু জিটিএ বেসিক আপনাকে যেটা মাথায় রাখতে হবে শতরূপাদি, সেটা দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গ, এটা কারা দাবি করে আমাদের শক্ত ঘাঁটি বলে? না, এক সেকেন্ড, সেখানে যদি কোনো দুর্নীতি হয় বিজেপি সেখানকার, আপনারা দাবি করেন পাহাড় আপনাদের শক্ত ঘাঁটি, তাহলে কেন বিজেপি সেই দায় অস্বীকার করতে পারে নাকি? এই তো যে পাহাড়ে ডাক দেওয়া হয়েছে স্কুল বন্ধ রাখা, তাতে কি বক্তব্য? রাজ্য কেন্দ্র উভয় পক্ষই দায়ী। শুভ্র, আমি বলছি সেন্টারের তরফ থেকে ভেরি রিসেন্টলি, তোমার মনে থাকবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল আবার একটু টক্স ইনিশিয়েট করবার জন্য, যে জিটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার তিনটে ট্রাইপার্টাইট একটা কথা বলবার। মুখ্যমন্ত্রীর বক্তব্য কি ছিল যে রাজ্যকে অন্ধকারে রেখে করা হয়েছে? না, রাজ্যকে অন্ধকারে রেখে করা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গকে ভাঙতে চাইছে, যেটা আমরা হতে দেব না। থামুন, আজকে যতবার কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে যে জিটিএর সঙ্গে কথা বলা, এগুলো মিথ্যে কথা, গলাবাজি করে লাভ নেই। ভাঙার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করেছে, যেটা আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা সেটা মানবো না, আমরা সেটা আমাদের সঙ্গে আলোচনা না করে ইন্টারলকুটার আমরা মানবো না। পশ্চিমবঙ্গকে আমরা বিভাজিত হতে দেব না। আমি শুধু এইখানে যেহেতু চিঠির কথা বলছেন, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব যে কেন্দ্র একজন প্রশাসক, মার্জনা করবেন, একটা মধ্যস্থতাকারী নিয়োগের কথা বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই রকম মধ্যস্থতাকারী নিয়োগ করা এক পেশে সিদ্ধান্ত, সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, এইটা বলা হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।